আমাদের লড়াই এখনো শেষ হয়নি, বললেন রুমিন ফারহানা। জানাবো ইউনুস মোদি বাতচিতে পাল্লা ভারী কার। জানাবো মিয়ানমারে ভূমিকম্পে আহত 227 জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা। এবং সর্বশেষ জানাবো সড়ক নৌ রেলপথের সহনীয় ভিড়, ছুটি কাটিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের লড়াই এখনো শেষ হয়নি, বললেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি। এখন বলা হচ্ছে বিএনপি নাকি কথায় কথায় নির্বাচন করবেই তো। বিএনপি তো গণতন্ত্র বিশ্বাসী দল, নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে তা জনগণ মেনে নেবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বার্থান্বেষী নেতাদের ব্যক্তিগত স্বার্থে বহিষ্কার, নাটক আর হুমকি নিয়ে দলের ইমেজ নষ্ট করা হচ্ছে। অথচ কারা আন্দোলন করেছে, মিটিং মিছিল করেছে, রক্তচক্ষু উপেক্ষা করে জুলুম শাসনের বিরুদ্ধে টক শোতে ঝড় তুলেছে, জনগণ তা জানেন। ইউনুস মোদি বাতচিতে পাল্লা ভারী কার। অবশেষে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং প্রায় চৌদিক বেষ্টন করে থাকা ভারতের সঙ্গে আমাদের সমস্যা, দেনা পাওনা ও লেনদেন সবচেয়ে বেশি। বাংলাদেশ সব সমস্যার সমাধান গায়ের জোরে নয়, আলোচনায় যায়। ক্ষমতাচ্যুত হাসিনা রেজিমের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ ছিল ভারত। সে সম্পর্ক অধীনতামূলক মিত্রতা বলে সমালোচিত ছিল। ছাত্র গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হাসিনা এখনো ভারতে আশ্রিত এবং এই পথ পরিবর্তনকে মন থেকে মানতে পারেনি ভারতের মোদি সরকার। বাংলাদেশ তার নোবেল লরিয়েট সরকার প্রধানের সঙ্গে মোদিকে একটা বৈঠকে বসাতে গোড়া থেকে জোর দেন দরবার ও কূটনীতিতে চালিয়ে এসেছে। 8 মাসের মাথায় সে চেষ্টা ফলবতী হলো। মুখ না দেখতে গো ধরা সিদ্ধান্ত পাল্টে ভারতের প্রধানমন্ত্রী অবশেষে ব্যাংককে বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক করলেন তার বাংলাদেশি কাউন্টারপার্ট এর সঙ্গে। এই শীর্ষ সম্মেলনেই বাংলাদেশের ইউনুস বিমস্টেক এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন। শুরু থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কোষ্ঠকাঠিন্য চেহারা নিয়ে থাকা ভারত পক্ষকে বৈঠকে বেশ সৌজন্যময় মনে হয়েছে। মিটিং এর ভেন্যুতে ডক্টর ইউনুস গিয়ে পৌঁছালে সেখানে আগে থেকে মোতায়েন থাকা পুরো ভারতীয় টিম দাঁড়িয়ে সসম্মানে তাকে বরণ করে নেন। এই বৈঠকের ফলাফল সম্পর্কে চটজলদি কোনো মতামত না দিয়ে আমি শুধু প্রাপ্ত বিবরণটুকু পেশ করতে চাই এ লেখায়। ডক্টর ইউনুস বিমস্টেকের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী মোদি তাকে অভিনন্দন জানান এবং সদ্য বিগত ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন। ডক্টর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি ও মর্যাদার কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নয়াদিল্লি সবসময় প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে যাবে। নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বাংলাদেশের অভ্যুদয়ের সময় থেকেই দুদেশের ইতিহাস জটিল গ্রন্থিতে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষ কোনো দলকে ভারত সমর্থন করে না। আমাদের সম্পর্ক হচ্ছে জনগণের সঙ্গে জনগণের। দুই নেতার মধ্যকার প্রথম এই বৈঠকে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অতি মূল্যবান মনে করে বলে উল্লেখ করেন। অভিন্ন ইতিহাসের শরিকানা, ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক কুটুম্বিতার মাধ্যমে স্থাপিত হয়েছে দুদেশের গভীর বন্ধুত্ব। এ প্রসঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান সমস্যাবলীর কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, উভয় দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে সঠিক খাতে ফিরিয়ে আনতে আমরা একত্রে কাজ করতে চাই। বিমস্টেকের 7 সদস্য দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের সমর্থন কামনা করেন ডক্টর ইউনুস। তিনি গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন ও তিস্তার পানি ভাগাভাগির চুক্তি সম্পাদনেরও আহ্বান জানান। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের অনুরোধের ব্যাপারে কদ্দূর কি হলো তাও ডক্টর ইউনুস জানতে চান নরেন্দ্র মোদির কাছে। তিনি বলেন, শেখ হাসিনা বিভিন্ন মিডিয়া আউটলেটে উত্তেজনাকর কথা বলছেন এবং বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছেন। এসব কার্যকলাপের মাধ্যমে তিনি ভারত তাকে যে আশ্রয় দিয়েছে সেই সুযোগের অপব্যবহার করছেন। হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ একটানা করেই চলেছেন। ডক্টর ইউনুস বলেন, ভারতে বসে বাংলাদেশের হাঙ্গামা সৃষ্টিকারী প্রচারণা চালানো থেকে হাসিনাকে বিরত রাখার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান দমনে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের লোকদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার সংস্থার রিপোর্টের কথা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন, তাদের হিসেবে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, যার 13% শিশু। সে সময় খুন, নির্যাতন সহ মানবতার বিরুদ্ধে গুরুতর সব অপরাধ সংঘটিত হয়েছে। জাতিসংঘ রিপোর্টে বলা হয়েছে, তখনকার প্রধানমন্ত্রী নিজে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্দোলনকারী নেতাদের আটক করে তাদেরকে খুনের পর লাশ গুম করে ফেলতে। হাসিনার মন্তব্যের ভিত্তিতে উত্তেজনা সৃষ্টির জন্য ভারতীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াকে দায়ী করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক দেশের সঙ্গে কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে নয়। ডক্টর ইউনুস সীমান্ত হত্যার প্রসঙ্গ তুলে সম্পর্ক উন্নয়নের স্বার্থে এ হত্যা বন্ধে একত্রে কাজ করার আহ্বান জানান। মোদি বলেন, ভারতের সীমান্ত
সীমান্তরক্ষীরা আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালায় এবং হতাহতের ঘটনাগুলো ভারতের সীমানার ভেতরেই ঘটে থাকে। তবে তিনি সীমান্ত হত্যার ঘটনার হ্রাসে একত্রে কাজ করতে সম্মতি জানান। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর উদ্বেগের ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে প্রচারিত সংবাদ অনেকটাই অতিরঞ্জিত। এছাড়া একেবারে ভুয়া সংবাদও ছড়ানো হচ্ছে। তিনি সাংবাদিক পাঠিয়ে সরেজমিনে প্রতিটি ঘটনা খতিয়ে দেখার আহ্বান জানান ভারতীয় নেতাদের প্রতি। তিনি আশ্বাস দিয়ে বলেন, ধর্মীয় অসহিষ্ণুতা ও নারী নিবর্তনের প্রতিটি অভিযোগ তদারকের জন্য তার সরকার কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে এবং সংখ্যালঘুদের উপর যে কোনো সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পারস্পরিক সাফল্য ও কল্যাণ কামনা করে সমাপ্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ডক্টর খলিলুর রহমান, ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়। আমার মন বলছে বৈঠকে যেটুকু বিবরণ ও বয়ান আমি দিলাম তা পড়েই বিজ্ঞ পাঠকেরা বুঝতে পারবেন বরফ কতটা গলল, লাভ ক্ষতির পাল্লা কোন দিকে ভারী হলো এবং অনমনীয়তার উপর কূটনীতি কতটুকু বিজয় অর্জন করলো। মিয়ানমারে ভূমিকম্পে আহত 227 জনকে চিকিৎসা সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা। মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে আহতদের মোট 227 জনকে চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুধু চিকিৎসা দেওয়া হয় 150 জনকে। এর মধ্যে 2 জন ক্যান্সার রোগে জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনরা একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। সড়ক, নৌ, রেলপথেও সহনীয় ভিড়। ছুটি কাটিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতরে স্বস্তির সময় কাটিয়ে এখন কর্মস্থলে ফিরছে মানুষ। রাজধানী ঢাকা সহ দেশের সব শহরে কর্মব্যস্ত মানুষ ফিরতে শুরু করেছেন। বিশেষ করে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সহ যাদের ছুটি আজ শেষ হচ্ছে তারা এখন ফিরছেন। রোববার থেকে তাদের কর্মস্থলে যোগ দিতে হবে। বিভিন্ন পথে শুক্রবার হাজার হাজার মানুষ ঢাকায় ফিরেছেন। আজ শনিবার সরকারি ছুটি শেষ হওয়ার সড়ক, নৌ, রেলপথে উপচে পড়া ভিড় থাকবে। এবার ঈদের স্বস্তিতে ঘরে ফেরা মানুষের মতো কর্মস্থলেও স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। তবে বরিশাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে ফেরা যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন শুক্রবার সড়ক, নৌ ও রেলপথে হাজার হাজার মানুষকে দেশের বিভিন্ন স্থান থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে দেখা গেছে। বিশেষ করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট ও বাস টার্মিনালগুলোয় ঈদ উদযাপন করে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। সরেজমিন আরও দেখা যায় দুর্ভোগহীন অন্যরকম এক ঈদযাত্রা স্বস্তিতে বাড়ি ফিরেছিল মানুষ। একইভাবে স্বস্তিতে ঢাকায় ফিরছেন তারা। দীর্ঘ ছুটি থাকায় শুক্রবারও স্বস্তিদায়ক ছিল ফেরার যাত্রা। শুক্রবার সকাল থেকেই গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে। তবে রাজধানীর প্রবেশ পথগুলোয় নেই যাত্রীদের চিরচেনা উপচে পড়া ভিড়। বরং এখন অনেকে ঢাকা ছাড়ছেন। গাবতলী বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় দেখা যায় ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী। গ্রাম থেকে ঢাকায় প্রবেশ করা গাড়িগুলো থেকে বেশ ভালোই যাত্রী নামতে দেখা গেছে। একইভাবে ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোর আসনে তেমন ফাঁকা থাকছে না। হানিফ পরিবহনের টিকিট কাউন্টারের এক কর্মী বলেন, আমাদের ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো কোনোটিরই সিট ফাঁকা যাচ্ছে না। আবার ঢাকামুখী গাড়িও সব আসনে যাত্রী নিয়ে ফিরেছে। রাজাপুর ট্রাভেলসের টিকিট বিক্রেতা কামাল বলেন, কাঙ্ক্ষিত যাত্রী আছে, তবে ঈদের আগের দিনের মতো উপচে পড়া ভিড় নেই। মানুষ স্বস্তিতে যাওয়া আসা করছে। সায়দাবাদ বাস টার্মিনালে তিশা বাস কাউন্টারের আব্দুল লতিফ নামের একজন জানান, ঈদের আগের তুলনায় এখন যাত্রী ভালো আছে। ঢাকা ছাড়ার গাড়িতেও সিট ফাঁকা থাকছে না। ঢাকায় ফেরার গাড়িতেও সিট ফাঁকা নেই। ঢাকায় সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ জুবায়ের মাসুদ সাংবাদিকদের বলেন, এবারের ঈদযাত্রায় বাস মালিক সমিতির অবস্থা তেমন ভালো না। ঈদযাত্রা যাত্রী নামিয়ে ফিরতি যাত্রায় বাস খালি আসায় অনেক লস গুনতে হয়েছে মালিকদের। তারপরও যাত্রীদের স্বস্তির যাত্রা উপহার দিতে পেরে তারা সন্তুষ্ট। ঢাকা এখনো ফাঁকা। ঢাকা রাস্তাগুলো এখনো বেশ ফাঁকা। যারা ঢাকায় আছেন যানজটহীন পরিবেশ উপভোগ করছেন। গণপরিবহনগুলো যাত্রী সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। যাত্রীরা বলছেন তারা এখন 1 থেকে 1.5 ঘন্টার পথ পাড়ি দিতে পারছেন 15 মিনিটে। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন এত অল্প যাত্রীতে তেলের খরচই উঠবে না। সরেজমিনে দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, ধানমন্ডি, কাউরান বাজার ও বাংলাদেশের এলাকায় গত 2 দিনের তুলনায় সড়কে পথচারী চলাচল ও যানবাহন বেড়েছে। বেশিরভাগ গণপরিবহনে আসন ফাঁকা থাকছে। তবে স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। বাসে বেশি ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণের যাত্রীদের। বরিশাল ব্যুরো জানায়, ঈদ উল ফিতরে ছুটি
শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। তবে তাদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। নির্দিষ্ট কয়েকটি পরিবহন ছাড়া সব যানবাহনের টিকিট মিলছে দ্বিগুণ দামে। বরিশাল নগরীর নথুল্লাবাদ টার্মিনাল থেকে দূর দূরান্তের 10টি রুটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বরিশালে ঈদ পালন করতে আসা সোনিয়া আক্তার বলেন, সবসময় বরিশাল থেকে চট্টগ্রাম যেতে বাস ভাড়া নেয় 1000 টাকা, কিন্তু নথুল্লাবাদ টার্মিনালে এসে অনেক কষ্টে 2000 টাকা একটি টিকিট পেয়েছি। বাসে বেশি ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণের যাত্রীদের। বরিশাল ব্যুরো জানায়, ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। বরিশালে ঈদ পালন করতে আসা সোনিয়া আক্তার বলেন, সবসময় বরিশাল থেকে চট্টগ্রাম যেতে বাস ভাড়া নেয় 1000 টাকা, কিন্তু নথুল্লাবাদ টার্মিনালে এসে অনেক কষ্টে 2000 টাকা একটি টিকিট পেয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।